যারা ব্যাংক লুট করেছে তারা অধিকাংশই অতি সামান্য টাকার ঋণ খেলাপি। ফলে 7.5% যদি তারা ফেরত দেন তারা দিয়ে দিতে পারবেন, কারণ তাদের নিজেদের নামে তো তারা এই লুটপাটগুলি করেন নাই। আয়া বুয়া দারোয়ান ড্রাইভার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অচেনা ব্যক্তি এরা কোম্পানি বানিয়েছে আর লোন নিয়েছে, এবং সেরকম লোন নেওয়া কোম্পানি এখনো বাংলাদেশে আছে এবং তারা কাজ করে যাচ্ছে। এবং এই যে ভুয়া লোনগুলি ইস্যু করা হয়েছিল, এই ভুয়া লোনগুলি ইস্যু করার পিছনে সবচেয়ে বড় দায় ছিল বাংলাদেশ ব্যাংকের, এবং ব্যাংকের যারা কর্মকর্তা তারা তো জানতেন যে ঋণ ইস্যু করা হচ্ছে কিন্তু কোল্যাটারাল নাই, অর্থাৎ মর্টগেজ নাই ঠিক মতো, এই ঋণগুলি রিয়েলি সিকিউরড না, এই ঋণগুলি ভুয়া কোম্পানি নামে না হচ্ছে, যে কোম্পানির বয়স 9 মাসও হয় নাই সেই কোম্পানি শত কোটি টাকা লোন পেয়েছে। তাহলে এই যে ম্যাল প্র্যাকটিসটা হয়েছে, সেই ম্যাল প্র্যাকটিসের শাস্তি কোথায়, এইটা কিন্তু এই সরকারকে বলতে হবে। যারা লুটপাট করলেন তাদের সাজা কোথায়, এটা বলতে হবে। কারণ লুটপাট যে আওয়ামী লীগ করেছে এরা তো কারো মাধ্যমে করেছে, এবং যাদের মাধ্যমে করেছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লুটেরা একজনের নাম একটু আগে উচ্চারিত হয়েছে। এছাড়াও তাদের একটা লুটেরা দল ছিল, এবং লুটেরা দল মোটামুটি লম্বা, মানে এদেরকে নিয়ে একটা বই বের করা যাবে যে শ্রেষ্ঠ লুটেরা, মধ্য লুটেরা, নিম্ন লুটেরা, ব্যাংক লুটেরা, প্রতিষ্ঠান লুটেরা, চেতনা লুটেরা, মানে হেনোর জায়গা নাই যেখানে তারা লুটপাট করে। হ্যাঁ, এটা একটা চমৎকার, আমি এদেরকে নাম দিয়েছি লুটিয়েন্স। লুটিয়েন্স হ্যাঁ, এবং ওই ওই যুগটাকে আমি নাম দিয়েছিলাম চৌর্য যুগ, এবং আমি বলতাম যে এটা আইয়ামে চুরালিয়াত। তো এই যে এখন দেখেন এখানে ঝাপলাটা কোথায়, আমি একটু ব্যাখ্যা করি তাহলে। ব্যাংকের পরিচালক হতে পারবে না ঋণ খেলাপিরা, অতএব ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করে ব্যাংকের পরিচালক হইতে আসবে। কিন্তু প্রবলেমটা হইলো ডিরেক্টররা তো নিজের ব্যাংক থেকে লোন নেয় নাই, নিয়েছে অন্য ব্যাংক থেকে। তাহলে ওরা যখন যদিবার লোন শোধ করে তাহলে অন্যের ব্যাংকের লোন শোধ করবে, কিন্তু নিজের ব্যাংকের টাকা যে লুট করেছে সেই লুটের টাকা ফেরত দিবে কে? তাহলে অন্য ব্যাংকের পরিচালক যদি এই ব্যাংকের লুট করে থাকে তাহলে ওইটারও 7.5% ফেরত দিবে। তাহলে ধরে নিলাম যে লুট করা টাকা 7.5% ফেরত আসবে, কিন্তু বাকি 92.5% কে ফেরত দিবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এরা ফেরত দিয়ে ব্যাংকেরই মালিক হইতে হবে কেন? এরা যে অন্যায়ভাবে ঋণ খেলাপি করেছিল এবং এরা যে অন্যায়ভাবে লুটপাট করেছিল এটা প্রমাণিত। যে লুটপাট করেছে সে এসে আবার ব্যাংকেরই মালিকানায় ফিরতে হবে কেন তার? এটা একটা বড় প্রশ্ন। যেখানে প্রমাণিত লুটেরা এরা কেন আবার ফিরে এসে আবার টাকার জায়গায় টাকার গদিতে বসবে? মানে যাদের ব্যবসা টাকা নিয়ে সেই ব্যবসায় তারা বসবে কেন? এদেরকে তো চিরতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় ফেরত যাওয়া থেকে বাতিল করা দরকার। এরা জীবনে কোনোদিন যেন আর কোন আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসা করতে না পারে, এটা বন্ধ করা দরকার। আপনি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? কারণ আওয়ামী লীগ একটা খারাপ দল, তারা মানুষের বুকে গুলি চালিয়েছে, তারা এই অন্যায় করেছে সেই অন্যায় করেছে, তাদের একটা অন্যায়ের বড় তালিকা আছে, তাই না? তো একটা দলের সকলে কিন্তু চুরি করে নাই, বা সকলে কিন্তু এই অন্যায়টা করে নাই, কিন্তু তাও তো নিষিদ্ধ। আর সেখানে এই ব্যক্তিরা কিন্তু চুরি করেছে, এটা প্রমাণিত। তাহলে এরা কি করে আবার একই জায়গায় ফিরতে পারে? এদেরকে ফিরতে দেওয়া উচিত না। এটা হচ্ছে নৈতিক একটা জায়গা। দ্বিতীয় হচ্ছে এই যে ওনারা যে ফেরত দিবেন, ফেরত দিলেই কি ওনারা ফিরতে পারবেন? ওনাদের নিজেদের নামে কিন্তু সেই অর্থে খেলাপি ঋণ নাই। ওনারা তো ওনাদের ড্রাইভার দারোয়ানের নামে ঋণ খেলাপ করেছেন। এই ড্রাইভার দারোয়ানের ঋণগুলো কে শোধ করবে? আমার পরিষ্কার মনে আছে একটা নিউজ হয়েছিল যেখানে এসএলএম সাহেবের বুয়া না কি যেন কাজের মহিলা, তার নামেও লোন আছে। পটিয়াবাসী ইসলামী ব্যাংকে ঢুকলে চাকরি পেত। আর তার চেয়েও বড় কথা হচ্ছে ইসলামী ব্যাংকটাকে উনি কিনেছিলেন নিয়ম অনুযায়ী, যেভাবে শেয়ার ট্রান্সফার করা দরকার সেইভাবে উনি মালিক হয়েছিলেন। আচ্ছা, এখন আপনি আমার কাছে ফিরতে যাচ্ছেন তো লোকে আমাকে ভুল বুঝে, লোকে মনে করে শর্ত কি আমরা পূরণ করতে পারছি? আমরা কি শহীদদের হৃদয়ের কথা বুঝতে পারছি? যেখানে আমাদের অভিষ্ট ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, শহীদদের বিচার নিশ্চিত, সেখানে নিজেদের ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিভাজনের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে আপনি বলেছেন যে রাষ্ট্রের একটি অংশ জড়িত, যদি এটির সঙ্গে কোনো হত্যার বিচার না হয়, যদি অপরাধীরা ধরা না পড়ে। কেন আপনার কাছে মনে হয় যে রাষ্ট্রের একটি অংশ এটার সঙ্গে জড়িত? শহীদ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা। ওসমান হাদির সাথে আমার অনেক স্মৃতি আছে। ওসমান হাদি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, আমিও একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। এবং ওসমান হাদি যখন ইনকিলাব মঞ্চ গঠন করে, ইনকিলাব মঞ্চ গঠনের পরে যতগুলো কর্মসূচি হয়েছে সকল কর্মসূচিগুলো আমরা একসাথে আলাপ করতাম। এবং আমরা যখন নির্বাচন করছিলাম আমাদের জোটের নাম কি হবে, সেই জোটের নামটাও কিন্তু ওসমান হাদি আমাদেরকে সাজেস্ট করেছিল। এবং পুরো সময় জুড়ে আমাদের একজন মেন্টরের মতো ছিল, বড় ভাইয়ের মতো। তো ওসমান হাদিকে আমরা দেখেছি কিভাবে তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, কিভাবে তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, কিভাবে তিনি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, যে কোনো অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তো ওসমান হাদিকে যখন গুলি করা হলো, গুলি পরবর্তীতে আমরা দেখতে পেলাম গুলির পরে মুহূর্তের মধ্যেই যে শুটাররা তারা
দেশের মধ্যে আইন আছে, দেশের মধ্যে এখানে আমাদের এখানে পুলিশ আছে, র্যাব আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই সকল কিছু ফাঁকি দিয়ে ভারতে চলে গেল। তো এটা তো অবশ্যই এখানে রাষ্ট্র, এটা বোঝাই যাচ্ছে, এটা একটা শিশু বুঝতে পারে এরকম একজন খুনি প্রকাশ্যে ঢাকার একদম মূল জায়গায় এইখানে হত্যা করে একজনকে শুট করার পরে এরপরে সে সেফলি পার্শ্ববর্তী একটা দেশে চলে যাবে। তো অবশ্যই এখানে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে। তারা সবসময় মনে করেছিল ওসমান হাদি তাদের জন্য থ্রেট। ওসমান হাদি সকল অন্যায়, অসত্য, সকল ধরনের সিন্ডিকেট, এই সকল কথা সে জনগণের ভাষায় সে বলতে পারে।